হ্যাঁ পড়াইছে কলেজে ভালোই তো। ফিজিক্সের মধ্যে কেমিস্ট্রি করতে গিয়ে আসছে ভাই সব একসাথে কি করবো, খাতা নেই, খাতা পিছিয়ে বাড়ি যাচ্ছে। ভালোই তো পড়ায়, মনোযোগ দিবা তো। আচ্ছা, তরঙ্গ পড়ানোর আগে তোমাদেরকে আমি একটা ছবি দেখাই নেই, ছবিটা একটু এক্সপ্লেইন করব। চলো, একটা ভিডিও দেখানোর কথা, আমি ভিডিওটা করে আনি নাই আর কি, ডাউনলোড করে আনতে ভুলে গেছি। না না, মুভি না ভাই, তোমরা কি বোর্ড দেখো? এটা কি দেখতেছো? দেখা যাচ্ছে না? বলো কি? লাইট, আচ্ছা লাইট বন্ধ করে দিতে পারো না, এই তো বেশি না, ঠিক আছে। এখন দেখা যায়? আচ্ছা, এইটার সাথে কি তোমরা সবাই পরিচিত আছো? এটা কি বলো তো? পানির ঢেউ, তাই না? তো এখানে খেয়াল, এবার দেখা যায়? হ্যাঁ, আচ্ছা দেখো, তোমরা কি দেখো? আচ্ছা, এইটা তো নর্মালি তোমরা ঢেউ, এটার সাথে তো পরিচিত আছো, তাই না? তো খেয়াল করো, এই ঢেউটাকেই আমরা তরঙ্গ হিসাবে এখানে আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো দেখো, এখানে আমরা যে তরঙ্গটা পড়বো চ্যাপ্টারে, একটু দেখাই যে তরঙ্গটা মেইনলি আমরা পড়বো হচ্ছে যে এরকম তরঙ্গ নিয়ে পড়ালেখা করব, বুঝতে পারছো? আচ্ছা বলো তো, এই তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গ না অনুপ্রস্থ তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। তো হ্যাঁ, আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। তো আমরা এই চ্যাপ্টারে এই তরঙ্গ নিয়েই পড়বো। তো দেখো, এইখানে তরঙ্গগুলো নিয়ে পড়ার সময় একটু কনফিউশন ক্রিয়েট হয়। এখানে তো মেইনলি আমরা 2D তরঙ্গ নিয়ে পড়বো, তাই না? তো তরঙ্গ মেইনলি কিন্তু 2D হয় না, তরঙ্গ কি মেইনলি 3D, বুঝতে পারছো? এখানে তুমি দেখো, এই যে পানিটা তোমার এদিকেও যাচ্ছে, এই যে এদিকে যাচ্ছে, তাই না? তো আমরা খেয়াল করো, আমরা কোনটা নিয়ে পড়তেছি? আমরা জাস্ট এই যে এখান থেকে একটা তরঙ্গকে, এই যে দেখতেছো, একটা তরঙ্গকে আলাদা করে নিছি। সামনের যে তলটা আছে, এই তল থেকে একটা তরঙ্গকে আমরা আলাদা করে নিছি। দেখো, এটার পিছনে কি আরো তরঙ্গ পসিবল না? দেখতেছো, এটার পিছনে আরো তরঙ্গ পসিবল। তুমি যদি পানির কথা চিন্তা করো, আরেকটা চিত্র একটু দেখাই, এই যে পানির কথা চিন্তা করো, এটার মধ্যে তাকাও, এই যে এটার মধ্যে অনেকগুলো তরঙ্গ ক্রিয়েট হচ্ছে না? দেখো, এই যে তুমি যদি এখান থেকে আমরা জাস্ট এই যে একটা তরঙ্গ নিয়ে পড়ালেখা করব, তো চারপাশে দেখে খেয়াল করো, এই সাইডে আরো তরঙ্গ আছে, এইদিকে খেয়াল করো আরো তরঙ্গ আছে কিনা বলো। তো আমরা এগুলা নিয়ে এই চ্যাপ্টার পড়ালেখা করব না। তো তোমরা জাস্ট মাথায় রাখবা যে এরকম পসিবল, বুঝতে পারছো? তো অনেক সময় এগুলা 3Dটা ইমাজিন করতে প্রবলেম হয়, এই জন্য আমি আগে ভাগে দেখায় নিলাম যে তরঙ্গগুলা কি হয়। এখানে কিন্তু অসংখ্য তরঙ্গ আছে, তাই না? তুমি যে দিকে যাও, এই যে এক একটা অসংখ্য তরঙ্গ আছে, কিন্তু আমরা এখানে পড়বো কোনটা নিয়ে? জাস্ট একটা তরঙ্গকে আমরা আলাদা করে নিছি, এই তরঙ্গটা এই যে এখানে আঁকছি, একে এই তরঙ্গটা নিয়ে পড়বো, বুঝতে পারছো এটা? তো আমি একটা ভিডিও দেখাবো ভাবছিলাম, ভিডিওটা তো ডাউনলোড করে আনি নাই। কারো ফোনে কি এমবি আছে? আচ্ছা, তাহলে আর দেখানোর সুযোগ নেই। আচ্ছা, আমি নেক্সট দিন দেখাবো না ভিডিওটা। না, ইমতেজার ভাইয়ের সাথে কথা বলছি, কিন্তু ঝামেলা আছে, ওই করা লাগে। আমি এই চ্যাপ্টার বানাইছিলাম, ওই যে অ্যানিমেশনও বানাইছি তোমাদের জন্য। তো অ্যানিমেশনগুলো, ভিডিওটা করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। তো তোমরা একটু ভিডিওটা দেখে নিও, ঈদের মধ্যে দিয়ে দিব না কি? হ্যাঁ, আচ্ছা চলো, এখন লাইট দিয়ে দিতে পারো। ওই ফ্যান অফ কেন ভাই?
দেখো নতুন চ্যাপ্টার শুরু করছি, তো প্রতি চ্যাপ্টার শুরু হওয়ার আগে একটা কথা বলি, আগে তোমরা যারা যা ফাঁকিবাজি করছো, নতুন চ্যাপ্টার শুরু করতেছি, এখন থেকে 100% মনোযোগ দিবা, বুঝতে পারছো? হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা তোমরা, আমি বলি কথা বলি না, এই চ্যাপ্টারটা ট্রাই করবা যে একটু তোমরা সামনাসামনি ক্লাস করতে, মোবাইলে দেখলে ভালো বুঝবা না এই চ্যাপ্টারটা, অনেক রকম কোশ্চেন ক্রিয়েট হইতে পারে, একটু কঠিন চ্যাপ্টার আর কি। অধ্যায় 9 তরঙ্গ। না না হার্ড না, তোমার একটু ইমাজিন করা লাগবে, এই যে দেখালাম না, হ্যাঁ ওইটা একটু, আমি তোমাদেরকে কিছু অ্যানিমেশন দিব নে, অ্যানিমেশনগুলো তোমরা একটু দেখিও, তাহলেই হবে। দেখো তরঙ্গ কি, তরঙ্গ হচ্ছে দুই প্রকার হয়, আমরা পড়ছিলাম তাই না? একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য, আরেকটা কি বলতো, অনুপ্রস্থ তরঙ্গ। এগুলো এইখানের পড়া না, আমি তাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, এগুলো তোমরা 9 10-এ পড়ে আসছিলাম। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, মেইনলি এখানে কিছু কণা থাকে, বুঝতেছো? এই যে কিছু কণা থাকে, এই কণাগুলা কি করে, একবার এইদিকে যায় আরেকবার এইদিকে আসে, একবার দেখো একবার কি করতেছে, একবার এইদিকে যাচ্ছে আরেকবার এইদিকে আসতেছে, এই কোণাটা একবার এইদিকে যাচ্ছে আরেকবার এইদিকে আসতেছে, জাস্ট তোমার কণাগুলো এইভাবে মুভ করে, একবার এদিকে যায় এদিকে, এদিকে যায় এদিকে। এখন যে সে মুভ করতেছে, মুভ করার ক্ষেত্রে তার একটা মোশন আছে না? মোশনটা কোন মোশন থাকে বলো তো? অ্যাসিচেম মোশন থাকে। তোমরা কি অ্যাসিচেম মোশন পড়ছিলা? সিম্পল হারমোনিক মোশন, পর্যায়বৃত্ত গতি পড়ছিলাম না, সরল ছন্দিত স্পন্দন গতি। তো এই যে এখানে খেয়াল করো, সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে আমরা কি বলছিলাম, জাস্ট একটা কোণাকে বলছিলাম তাই না? তো এখানে কি হয়, একটা কোণা না, এখানে থাকে হচ্ছে অসংখ্য কোণা থাকে, বুঝতেছো? এই কোণাগুলা কিভাবে কি করে, একবার এদিকে যায় এদিকে আসে, এদিকে যায় এদিকে আসে, এভাবে তোমার সিম্পল হারমোনিক মোশনে আন্দোলিত হইতে থাকে, বুঝতে পারছো? প্রতিটা কোণার ক্ষেত্রে সেম। এখন এরা যখন আন্দোলিত হবে, এরা তখন কি করে, শক্তিকে সামনের দিকে মুভ করে দেয়, শক্তিকে কি করে, সামনের দিকে স্থানান্তরিত করে, বুঝতেছো? এরা কি করে, নিজেরা জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, এইভাবে শক্তিকে কি করতেছে, সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে। এটা দেখো, এটার নাম অনুদৈর্ঘ্য তরঙ্গ দেওয়ার কারণ কি, এরা দৈর্ঘ্য বরাবর এভাবে মুভ করতেছে। এবার আসো অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আসো, অনুপ্রস্থ তরঙ্গটা আরো ভালোভাবে বোঝা যায়। এখানে খেয়াল করো, অসংখ্য কোণা থাকে, এরকম অসংখ্য কোণা আছে, কোণাগুলা, আচ্ছা এই কোণাগুলা কিভাবে মুভ করতেছিল বলতো? এইভাবে, একবার এইভাবে যাচ্ছে আরেকবার এইভাবে, এইভাবে এইভাবে, তাই না? আর অনুপ্রস্থ তরঙ্গের বেলায় হয় কি, যে কোণাগুলো আছে, কোণাগুলো একবার উপরে যায় আরেকবার নিচে আসে, তার মানে এই কোণাটাও এসেছে মোশনে মুভ করতেছে, কোন মোশনে বলতো? সিম্পল হারমোনিক মোশনেই মুভ করতেছে, তবে এর মুভটা কোন দিকে, প্রস্থ বরাবর হচ্ছে, বুঝতেছো? একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, এই জন্য এর নাম দিছি হচ্ছে আমরা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে খেয়াল করো, এই যে যে কোণাগুলো আছে, কোণাগুলো সবগুলোই কিন্তু একবার উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে। আর এক্ষেত্রে অণুগুলা যখন উপরে উঠতেছে নিচে নামতেছে, শক্তি যেটা আছে, শক্তিকে সে সামনের দিকে পাঠায় দিচ্ছে, বুঝতেছো? তাহলে দেখো কোণাগুলার গতিটা কোন দিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? আর তোমার শক্তির যে মুভমেন্টটা, শক্তির মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর, বুঝতে পারছো? এটা আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, দেখো হ্যাঁ, এইটার ক্ষেত্রে শক্তিও এক্স অ্যাক্সিস বরাবর, কোণাগুলার মুভমেন্টও কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর। আর হ্যাঁ 90 ডিগ্রি। আচ্ছা, একটা উদাহরণ দেই তোমাদেরকে, তোমরা যখন গ্রাম অঞ্চলে তো দেখছো যে পুকুরের মধ্যে কোনো কিছু যখন পড়ে যায়, ধরো একটা জুতা তুমি ফেলে দিলা, স্যান্ডেল আর কি, স্যান্ডেল ফেলে দিলে কি হয়, স্যান্ডেলটাকে এক জায়গায় পড়ে থাকে, তুমি যখন পানিকে এভাবে আন্দোলিত করবা আর কি, যখন ধরো তুমি পানির মধ্যে একটা স্যান্ডেল ফেলছো, ফেলে পানিটাকে এভাবে থাপ্পড় দিছো, তো পানিটা কি হবে, উপরে নিচে উঠানামা করবে, সাথে স্যান্ডেলটা কি হবে, সামনের দিকে যাওয়া শুরু করবে না, বুঝতে পারছো? এক্ষেত্রে যে পানির ঢেউটাকে তুমি অনুপ্রস্থ তরঙ্গ ধরতে পারো, এই যে স্যান্ডেলটা সামনের দিকে যাচ্ছে, স্যান্ডেলটাকে তুমি কাইন্ড অফ এনার্জি ধরতে পারো, তাহলে এনার্জিটা সামনের দিকে যাচ্ছে, আর পানির কোণাগুলা কি হচ্ছে, জাস্ট উপরে নিচে উঠানামা করতেছে, হ্যাঁ সব কিছু। তো এখানে খেয়াল করো, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কি হয়, কিভাবে এটা হচ্ছে একটু দেখাই। অনুপ্রস্থ তরঙ্গটা হয় হচ্ছে যে এইরকম,
এখন আসো এইটার সাথে আমি যে আগে যেটা বললাম এইটার রিলেশনটা কি, এটা একটু দেখার ট্রাই করি। এটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে বুঝিও, এটা নিয়ে সবাই কনফিউশন হয়ে যায়। এখানে খেয়াল করো, এখানে অসংখ্য কোণা আছে, বুঝতেছ? এই যে অসংখ্য যে কোণাগুলো আছে, কোণাগুলো ধরো এখানে আছে, বুঝতে পারছো? এই যে যে কোণাটা আছে, কোণাটা মেনলি এই যে এটা হচ্ছে তোমার সাম্যাবস্থান। এটা হচ্ছে তো যে আমরা যে এই যে এসএইচএম মোশনটা করছিলাম, এটাকে সাম্যাবস্থান ধরতাম না? তো এই ক্ষেত্রে আমরা সাম্যাবস্থান কাকে ধরছি? এই যে একে সাম্যাবস্থান ধরছি। এখন কি হয়, ধরো এইখানে যে কোণাটা আছে, ধরো এই যে এইখানের যে কোণাটা আছে, এই কোণাটা কি করে একবার উপরের দিকে উঠে আরেকবার নিচের দিকে নামে। এইখানেও তো একটা কোণা আছে নাকি? এই কোণাটাও এই যে একবার উপরের দিকে উঠতেছে আরেকবার নিচের দিকে নামতেছে। এই কোণাটাও একবার উপরের দিকে উঠতেছে আরেকবার নিচের দিকে নামতেছে। মানে প্রতিটা কোণা একবার কি করবে বলো তো, উপরের দিকে উঠবে আরেকবার নিচের দিকে নামবে। তো এগুলা যখন উপরের দিকে উঠে নিচের দিকে নামে তখন আমরা এরকম পথ দেখতে পাই। এখন চিন্তা করো, তোমরা একটা কোশ্চেনের আনসার দাও, এই যে কণাগুলো আছে, এই কণাগুলা কি সামনের দিকে যাচ্ছে? বলো, কোণাগুলা কি সামনের দিকে যাচ্ছে? কোণাগুলা কি করতেছে? জাস্ট উপরের দিকে উঠানামা করতেছে, বুঝছো? তো তুমি যখন পানিতে ঢেউ দেখো, পানির ঢেউর যে কণাগুলো আছে, পানির কণাগুলো আছে, এগুলো কিন্তু সামনের দিকে যাচ্ছে না, সামনের দিকে কি যাচ্ছে? শক্তি যাচ্ছে। তো পানির কণাগুলো জাস্ট উপরের দিকে উঠতেছে নামতেছে, বুঝতেছ? পানির কণাগুলো জাস্ট উপরের দিকে উঠে আর নামে। তো এক্ষেত্রে তোমার তরঙ্গের ক্ষেত্রে সেম জিনিসটাই হয়, যে এখানে অসংখ্য কণা থাকে, কণাগুলো জাস্ট উপরের দিকে উঠে নামে উঠে নামে। এবং কণাগুলোর কোন গতিতে উঠে নামা করে বলো তো? সিম্পল হারমোনিক মোশনে, সরলছন্দিত স্পন্দন গতিতে উঠানামা করে। বুঝছো এটা? তাহলে এখন তোমরা একটু সংজ্ঞাটা পড়ো, প্রথম পেজে দেখো তরঙ্গের সংজ্ঞা। এখানে কি লিখছি? অনেকগুলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা পাশাপাশি থেকে নিজেরাই স্থানান্তরিত না হয়ে শুধুমাত্র কম্পনের মাধ্যমে শক্তি স্থানান্তরিত করে, তবে সে ব্যবস্থাকে আমরা কি বলবো? তরঙ্গ। এটা লেখা আছে শীটে। এটা কি বুঝছো? দেখো তোমরা সংজ্ঞাটার সাথে আমি যা বলছি এটা মিলানোর ট্রাই করো। অনেকগুলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা, তার মানে এখানে যে কণাগুলো আছে, কণাগুলার গতি কোন গতি? পর্যায়বৃত্ত গতি। আমি বললাম সরলছন্দিত স্পন্দন গতি, সরলছন্দিত স্পন্দন গতিও তো একরকম পর্যায়বৃত্ত গতি নাকি? তাহলে অনেকগুলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা পাশাপাশি থেকে, এরা কিন্তু পাশাপাশি থাকে তাই না? পাশাপাশি থেকে যদি নিজেরাই স্থানান্তরিত হবে না, এরা কিন্তু নিজেরা সামনের দিকে যাচ্ছে না, স্থানান্তরিত না হয়ে শুধুমাত্র কম্পনের মাধ্যমে শক্তিকে সামনের দিকে স্থানান্তরিত করে, তবে সেই ব্যবস্থাকে আমরা কি বলবো? তরঙ্গ বলবো। বুঝতে পারছো? তো এইটার একটা ভিডিও অ্যানিমেশন আমি তৈরি করছি, তোমাদেরকে পাঠায় দিবনি আমি। এটা কি মুছবো? সবাই কি লিখছো? এটা তুলছো? এটা এগুলা তোলার দরকার নাই, তাও সবাই পরের জন্য তুলে রাখতে পারো। অ্যানিমেশন তো তোমার অ্যাপস আছে আলাদা। কিসে এইগুলা পড়ালেখা? এগুলা তো তোমার সাইড স্কিল, সাইড স্কিল না, আইপি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশনাল ইঞ্জিনিয়ারিং। কি? ও হ্যাঁ, বলবেন। আচ্ছা দেখো, এখন আমরা একটা জিনিস দেখবো। তরঙ্গ তো এই যে এটা হইলো, এখন এখানে কিছু বেসিক আছে, সংজ্ঞা টঙ্গা আছে, এগুলো তোমাদের লাগবে না, আমি জাস্ট বলে দিচ্ছি এগুলো কি। দেখো এদিকে তাকাও, সবাই একটু বোর্ডে তাকাও। এই যে এখানে যে কোণাটা আছে, কোণাটা ম্যাক্সিমাম কতটুকু হাইট উঠে বলো তো? ম্যাক্সিমাম এই যে যত এতটুকু হাইট উঠে না কোণাগুলা, ম্যাক্সিমাম যতটুকু হাইট উঠে এটাকে বলবো হচ্ছে আমরা বিস্তার। বুঝতেছ? এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হবে বলো তো? এই যে এখান থেকে এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতেছ এটা? এখন তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা কি হইতে পারে? সমদর্শী সম্পন্ন দুইটি কোণার মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি? তরঙ্গ বলি। এই যে এই কোণাটা আর এই কোণাটা কি আছে? একই দশায় আছে, তাহলে এই দুইটা কোণার মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? তরঙ্গ। আমি যদি এই দুইটা কোণা নিতাম, এই কোণা নিলে কোন কোণাটা নেওয়া লাগতো? এই কোণাটা নেওয়া লাগতো না? এটাকে আমরা কি বলতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য। এটুকু কি বুঝছো? আচ্ছা এবার আসো তোমার পর্যায়কাল। পর্যায়কালটা কি?
দেখো এই যে এখানে তো একটা কোণ আছে, এই যে এখানে চিন্তা করো এখানে একটা কোণ আছে না। পর্যায়কাল কি হয় তোমার এসএইচএম গতির ক্ষেত্রে পর্যায়কাল আমরা কাকে বলতাম? কোণাটা একবার এই দিকে যাইতো, আবার ব্যাক করতো, আবার এখানে আসতো, এখানে আসতো। মানে তোমার যে পজিশন থেকে শুরু করছে সম্পূর্ণ পথ ঘুরে ওই পজিশনে আসতে যে টাইমটা লাগতেছে ওইটাকে আমরা কি বলতাম? পর্যায়কাল। কি হচ্ছে আমি আবার বলি, এখান থেকে শুরু করছে, শুরু করে এখানে গেছে, যে আবার এখানে ব্যাক করছে, আবার এদিকে যাবে, আবার এখানে ব্যাক করতে, মানে তুমি এখান থেকে শুরু করছে সম্পূর্ণ পথ ঘুরে আবার এখানে আসছে, যে টাইমটা লাগছে ওইটা পর্যায়কাল না? তাহলে এখানেও তো সেম ব্যাপার, পর্যায়কাল। কোণাটা এই যে এখান থেকে ধরো গতি শুরু করছে, একবারে একেবারে ম্যাক্সিমাম হাইটে উঠবে, আবার নিচে নামবে, আবার এখান থেকে এখানে নামবে, আবার এখান থেকে এখানে উঠবে, এখানে যে টাইমটা লাগছে এটাকে আমরা কি বলবো বলো তো? পর্যায়কাল। বুঝতে পারছো? এটাকে কি বলা যায়? পর্যায়কাল। হ্যাঁ, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে টাইমটা লাগে সেটাই কি? পর্যায়কাল। এই সংজ্ঞাগুলো লাগবে না, এগুলা এগুলো কি, এগুলা টার্মগুলা বোঝা লাগবে। বিস্তার কি? পর্যায়কালে তো ল্যামডা সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, পর্যায়কালের টাইমে ল্যামডা শক্তিটা ল্যামডা সময় দূরত্ব অতিক্রম করে। তাহলে বিস্তারটা কি? সাম্যাবস্থান থেকে কণাগুলা ম্যাক্সিমাম যতটুকু হাইটে উঠে সেটা হচ্ছে বিস্তার। আর তরঙ্গ দৈর্ঘ্য কি? তোমার সমদশা সম্পন্ন কণাগুলার যে মধ্যবর্তী দূরত্ব সেটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। আর একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে টাইমটা লাগতেছে সেটা কি? পর্যায়কাল। বুঝতে পারছো? তো এবার আমরা একটা সূত্র দেখবো, দেখো চলো। এদিকে একটু দেখো। আচ্ছা, এখান থেকে এখানে দূরত্ব কি বলতো? এখান থেকে এখানে দূরত্বটা কি বলো? ল্যামডা। এখান থেকে এখানে দূরত্ব কি? ল্যামডা, তাই না? আবার এখান থেকে এখানে দূরত্ব কত বলো তো? ল্যামডা। এখন আসো, একটা পূর্ণ স্পন্দন না এখানে, তো একটা পূর্ণ স্পন্দনে একটা তরঙ্গের ক্ষেত্রে শক্তিটা কতটুকু দূরত্ব অতিক্রম করে? ল্যামডা দূরত্ব অতিক্রম করে। দেখো এই বরাবর কে যাচ্ছে? শক্তিটা যাচ্ছিল না? দেখো একটা পূর্ণ স্পন্দনে শক্তিটা কতটুকু দূরত্ব যায়? ল্যামডা পরিমাণ। তাহলে একটা পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব কত? পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল ল্যামডা। তাহলে এন সংখ্যক যদি পূর্ণ স্পন্দন হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব এন ল্যামডা হবে না? এখানে খেয়াল করো, তিনটা পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 3 ল্যামডা। ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা। যদি এন সংখ্যক হয়তো আমরা কি লিখতাম? এন ল্যামডা। বুঝতেছো? এই সূত্র দিয়ে একটা ম্যাথ করবো, এই জন্য একটু লিখে নিলাম। এমসিকিউ না, বড় ম্যাথ। এটা কি বুঝছো সবাই? দেখো একটা পূর্ণ স্পন্দনে কতটুকু দূরত্ব যাচ্ছে? ল্যামডা। তিনটা পূর্ণ স্পন্দনে, এনটা পূর্ণ স্পন্দনে এন ল্যামডা। তুলছো এগুলা? আমার সাথে সাথে যতটুকু পারো তুলো, শীটে সবকিছুই আছে, তো তুমি যখন তুলবা তোমার একবার প্র্যাকটিস হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? তো এখন 9-10-এর একটা বেসিক তোমাদের পড়াবো। 9-10-এ তো তরঙ্গ নিয়ে একটা চ্যাপ্টার ছিল না তোমাদের? শর্ট সিলেবাসে ছিল? তোমরা কি শর্ট? ও, তোমরা ফুল সিলেবাস। ও, তাহলে তো ভালোই। হ্যাঁ, তাহলে তো ভালোই। তাহলে আচ্ছা, আমাকে ফুল সিলেবাস, তুমি গর্বিত ব্যাচ তোমরা। আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। একই মাধ্যম, ধরো এইখানে আমি কথা বললাম, জাওয়াদও কথা বললো, দুইটা শব্দ উৎপন্ন হইলো না? শব্দ কি এক প্রকার, শব্দ কিসের মাধ্যমে যায়? তরঙ্গের মাধ্যমে যায়, তাই না? তো এই যে আমরা কথা বললাম, একই মাধ্যমে কিন্তু কথা বলছি, তাহলে আমাদের যে সাউন্ডটা হইলো, সাউন্ডটার কোন প্রপার্টিটা সমান হবে? না, মাধ্যম একই হলে কি সমান হয় বলো? বেগ সমান হয়। মাধ্যম সমান হলে বেগ একই হয়। এখানে লিখে রাখো, মাধ্যম একই, বেগ একই, তাই না? বুঝতে পারছো এটা? এখন আমাকে আরেকটা কোশ্চেনের উত্তর দাও। এই যে আমিও কথা বললাম, জাওয়াদও কথা বললো, আমাদের তো বেগ একই হয়েছে, কোন জিনিসটা ভিন্ন বলো তো? কম্পাঙ্কটা ভিন্ন, তাই না? তোমার মাধ্যম যখন ভিন্ন ভিন্ন হয় কম্পাঙ্ক ভিন্ন হয়, কিন্তু মাধ্যম যদি একই হয় তাহলে কম্পাঙ্কটাও কি হবে? একই হবে।
যেমন চিন্তা করো, আমি এই যে এইটা দিয়ে এইখানে একটা বাড়ি মারলাম, এখানে একটা শব্দ উৎপন্ন হলো, শব্দের ক্ষেত্রে একটা কম্পাঙ্ক থাকবে। আবার সেম জিনিস দিয়ে আবার আরেকটা বাড়ি মারলাম, এক্ষেত্রেও তো একটা শব্দের কম্পাঙ্ক থাকবে নাকি? দেখো আমি শব্দটা তৈরি করার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সেম জিনিস ইউজ করছি না, তাহলে তোমার মাধ্যম কিন্তু একই। তো মাধ্যম যদি একই হয় তাহলে কম্পাঙ্কটা কি হবে? একই হবে। বুঝতে পারছো? আচ্ছা মাধ্যম না, সরি, উৎস, উৎস এটার নাম হচ্ছে উৎস একই হইলে কম্পাঙ্ক একই। এটা কি বুঝছো? তোমার মাধ্যম একই, বেগ একই, কিন্তু উৎস যদি সেম হয় তাহলে কি সেম হবে? কম্পাঙ্কটা সেম হবে। আচ্ছা কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক তো পড়াইতেছি। কম্পাঙ্ক কি বলো তো? একক সময়ে যতটি পূর্ণ স্পন্দন তৈরি করে সেটাই ছিল কি কম্পাঙ্ক। এই যে দিকে তাকাও, ধরো এইটা তোমার 5 সেকেন্ডে তোমার পূর্ণ স্পন্দন ধরো হয়ে যাচ্ছে 10টা, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন কয়টা হবে বলো তো? 5/2। তো 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন তৈরি করে সেটাই কি বলি আমরা বলো তো? কম্পাঙ্ক। যেমন খেয়াল করো, তোমার এই যে এখানে 1 সেকেন্ডে দুইটা না, তাহলে এই 1 সেকেন্ডে এখান থেকে একটা, এই যে এই দুইটা, বুঝতে পারছো? শক্তিটা 1 সেকেন্ডে এখান থেকে এই যে এতটুকু যাবে আর কি, বুঝনি? এই যে 1 সেকেন্ড ধরো শক্তিটা এখানে আছে, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, তাহলে কয়টা পূর্ণ স্পন্দন হইলো? দুইটা। তাহলে এই ক্ষেত্রে কম্পাঙ্ক কত হবে? 2। মানে 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন হবে কম্পাঙ্ক, ওইটাকে আমরা কি বলতেছি? কম্পাঙ্ক। আচ্ছা তোমরা 9 10 একটা সূত্র শিখছিলা, সূত্রটা কি ছিল বলো তো? v সমান f ল্যাম্ডা। হ্যাঁ, এই সূত্রটা তো মনে ছিল তাই না? আচ্ছা এখন আসো, এই যে মাধ্যম যখন একই, বেগটা তো একই, তাই না? তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? v1 ইকুয়াল v2 বলতে পারি এক্ষেত্রে। তো খেয়াল করো, এক্ষেত্রে f1 λ1 ইকুয়াল f2 λ2, এটা কি বলা যায়? আচ্ছা যখন উৎস একই কম্পাঙ্কটা একই, f সমান কি v বাই ল্যামডা, তাহলে এক্ষেত্রে f1 ইকুয়াল f2 বলা যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো তো? v1 বাই λ1 ইকুয়াল v2 বাই λ2। সবাই কি বুঝছো এগুলা? এগুলা 9 10 ছিল। চলো আমরা দুইটা ম্যাথ করব, এই ম্যাথও 9 10 অবশ্য করে আসছো। আসতে পারে, আসতে পারে। এই যে আমি যা যা বলছি এগুলো এই যে 2 নম্বর স্লাইডে লেখা আছে, দেখো। আচ্ছা এবার তোমরা 3 নাম্বার পেজে যাও, একটা ম্যাথ আছে দেখো। পেজ নাম্বার এত ছোট করে দিছে। 3 নাম্বার পেজে যাও। আচ্ছা এগুলা কি কারোর বুঝতে সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। দেখো এখানে কি বলছে, পি ও কিউ মাধ্যমের শব্দের বেগ যথাক্রমে 300 ও 350 মিটার পার সেকেন্ড। তার মানে এক্ষেত্রে মাধ্যমটা ভিন্ন ভিন্ন, বুঝতে পারছো? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে সুরশলাকার 50টি কম্পনে কিউ মাধ্যমে কতটুকু দূরত্ব যাবে? তো তোমার এনটা দেওয়া আছে, তোমার এসটা জানতে চাইছে না কোশ্চেনে। দেখো কিউ মাধ্যমে কতটুকু দূরত্ব যাবে, তাহলে এস সমান আমরা কি জানি বলো তো? এন ল্যামডা। তাহলে কিউ মাধ্যমে আমার ল্যামডা কিউটা যদি বের করতে পারি, তাহলেই তো আমরা বের করতে পারবো যে কিউ মাধ্যমে কতটুকু দূরত্ব যাবে, তাই না? বুঝতে পারছো? তুমি বুঝছো? তো চলো এটা আমরা এবার বের করার ট্রাই করি। আচ্ছা আমাকে কি কি দেওয়া আছে আমরা একটু বের করা, একটু লিখি। পি মাধ্যমে শব্দের বেগ ভিপি কত দেওয়া আছে? 300 মিটার পার সেকেন্ড। ভি কিউটা দেওয়া আছে হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা 0.1 মিটার। তাহলে খেয়াল করো এক্ষেত্রে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল 0.1, অথবা কেউ যদি এইটা লিখে ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ সমান 0.1। পার্থক্য মানে তো দুইটাই বোঝায় নাকি? এখন কোনটা এখানে সঠিক হবে এটা একটু আমাদেরকে বের করা লাগবে। চলো তোমাকে এক্ষেত্রে যেহেতু বলে দিছে শব্দটা একই উৎসের, তাহলে এক্ষেত্রে সেম কি হবে? দুইটার ক্ষেত্রেই এফটা সেম হবে। এখন আমরা কি জানি বলো তো?
ভি সমান এফ ল্যামডা, এটা জানি কিনা বলো? বুঝতে পারছো? ভি সমান এফ ল্যামডা। এক্ষেত্রে খেয়াল করো, এফটা তো কনস্ট্যান্ট, তাই না? যেহেতু তোমাকে বলছে সব উৎস একই, তাহলে ভি সমানুপাতিক ল্যামডা, এটা বলা যায়। যেহেতু এফ কনস্ট্যান্ট, তাহলে যার ক্ষেত্রে ভি বেশি তার ক্ষেত্রে ল্যামডাটাও বেশি। যার ভি বেশি তার ল্যামডা বেশি না? তাহলে ভি কার বেশি বলো তো? পি এর বেশি না কিউ এর বেশি? কিউ এর বেশি, তাহলে ল্যামডাও কিউ এর বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা নিব? এটা নিব না এটা নিব? বলো। উপরেরটা নিব। নিচেরটা কেন? বুঝতে পারছো? এটুকুতে কারো সমস্যা আছে? আচ্ছা, আমাকে মেইনলি কি বের করতে হইতো বলো তো? ল্যামডা কিউটা বের করতে হইতো। তো এখানে আমার আরেকটা আছে, ল্যামডা পিও আছে। তাহলে তোমার আর নোন কয়টা? দুইটা। একটা হচ্ছে ল্যামডা পি আর একটা হচ্ছে ল্যামডা কিউ। তাহলে ইকুয়েশন কয়টা লাগবে? দুইটা। তার মধ্যে একটা ইকুয়েশন তুমি পেয়ে গেছো, আরেকটা ইকুয়েশন লাগবে। এখন আসো, এক্ষেত্রে যেহেতু কম্পাঙ্কটা সেম, উৎস একই, এর জন্য আমরা কি সূত্র শিখলাম? v1 ল্যামডা 1 ইকুয়াল v2 ল্যামডা 2, এটা শিখলাম না একটু আগে? তো খেয়াল করো, v1 মানে কি? ভিপি ল্যামডা 1 হচ্ছে ল্যামডা পি ইকুয়াল vq ল্যামডা কিউ। এখন আসো, ভিপিটা কত দেওয়া? 300, ল্যামডা পি দাও, ভিকিউ দাও আছে 350, ল্যামডা কিউ দাও। এখন এই যে এই দুইটা দেখো 50 দিয়ে ভাগ দাও, এটা হবে 6 ল্যামডা পি 7 বাই ল্যামডা কিউ। তাহলে এখান থেকে আমরা চাইলে ল্যামডা পি এর ভ্যালুটা বের করে নিতে পারি। ল্যামডা পি হচ্ছে 6/7 ল্যামডা কিউ। এটা কি কারো সমস্যা আছে? তো এবার আমরা কি করব? ল্যামডা পি এর ভ্যালুটা একে বসিয়ে দিব আর কি। ল্যামডা পি এর ভ্যালু 1 এ বসিয়ে পাই। ল্যামডা কিউ মাইনাস 6/7 ল্যামডা কিউ। তার আমরা কি উল্টা করছি ব্যাপারটা? আমরা ল্যামডা পি এর ভ্যালু বের করছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ইকুয়াল 0.1। তাহলে এখান থেকে ল্যামডা কিউটা কমন নাও, 1 - 6/7 ইকুয়াল 0.1। এটা ক্যালকুলেটর দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো। তাহলে ল্যামডা কিউ কত পাচ্ছি বলো তো? 0.7 মিটার। কারো কি এটা সমস্যা আছে? তাহলে তোমরা কি বুঝছো? রাজ কি বুঝছো? তাহলে আমাকে কি বের করতে হবে? এস সমান এন ল্যামডা। এনটা কত দেওয়া আছে কোশ্চেনে? 50। সবাই কি বুঝছো এই ম্যাথ? এরপরে এরপরের পেজেই একটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা নিজেরা করো তো, দেখি পারো কিনা। আনসার দেখিও না, আনসারটাও দেওয়া আছে। পরের কোশ্চেনটাই দেখো, মাধ্যম সেম, মাধ্যম সেম হলে বেগটা সেম।
তোমরা কি পারবা নাকি আমি করায় দিব? হুম? ল্যামডা এর মতো হয়ে গেছে তো, ল্যামডাটা ভালো মতো লিখিও। আচ্ছা তুমি f1 মাইনাস f2 সমান 118 দিছো, f2 মাইনাস f1 সমান 118 কেন দিলা না? চিন্তা করছো? হয়তো মিলে গেছে তোমার এটা ধরে, ওইটা কারণ ভাই এ প্রপোর্শনাল 1/λ মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা চিন্তা করে দিতে হবে। তুমি যখন একটা জিনিস দিচ্ছ চিন্তা করে দিতে হবে। এই যে আমি এটা যে এই যে এটা মাইনাস এইটা দিছি, চিন্তা করে দিছি না? তোমাকে অলওয়েজ চিন্তা করতে হবে। এটা তুমি ধরছো, মিলে গেছে। ভাই আমার দেখে দেন তো ভাই। আচ্ছা যারা পারছো পারছো, যারা পারো নাই আমি করাই দিচ্ছি, বোর্ডে তাকাও। না আমি এই যে বের এখানে কি বলছে দেখো, দুইটি সুরশলাকার কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 118 হার্টজ। তার মানে এখানে তোমার উৎস কি, দুইটা ভিন্ন ভিন্ন উৎস দেওয়া আছে, তাই না? তো এখানে তাহলে আমরা f1 মাইনাস f2 ইকুয়াল 118 হার্টজ লিখতে পারি, অথবা f2 মাইনাস f1 এটা ইকুয়াল 118 হার্টজ লিখতে পারি। আচ্ছা বাতাসে শলাকা দুইটি যে তরঙ্গ উৎপন্ন করে, তার মানে শলাকা দুইটাই কোথায় তরঙ্গ উৎপন্ন করতেছে? বাতাস। মাধ্যম সেম, মাধ্যম সেম হলে কি সেম? ভিটা সেম আসছে। আচ্ছা উৎপন্ন করা হলে তাদের একটির দুইটি তরঙ্গ, অপরটির তিনটি তরঙ্গের সমান। তার মানে খেয়াল করো 2λ1 ইকুয়াল 3λ2 এটা দেওয়া আছে। এটা কি বুঝছো? দেখো 2λ1 ইকুয়াল কি দেওয়া আছে? 3λ2 দেওয়া আছে। কলম এই সাইডে, আরো 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 রাইটে। দেখো 2λ1 ইকুয়াল 3λ2 এটা কি বুঝছো? আচ্ছা আমাকে এখান থেকে বলো তো λ1 বড় না λ2 বড়? λ1 বড়, কারণ খেয়াল করো λ1 সমান কত? 3/2 λ2 না? তার মানে λ1টা λ2 এর 1.5 গুণ। বুঝনি? ধরো আমার কাছে 5 টাকা আছে, তোমার কাছে আমার 1.5 গুণ টাকা আছে, তাহলে তোমার কাছে কত টাকা আছে? 7.5 টাকা আছে, তাই না? তো আচ্ছা এখন আসো আমরা এই ইকুয়েশন নিব না এই ইকুয়েশন নিব, এটা একটু আমাকে চিন্তা করা লাগবে। আমরা কি জানি v সমান f ল্যামডা, তো এক্ষেত্রে v তো কনস্ট্যান্ট, তো f ব্যস্তানুপাতিক 1/λ না? বুঝতে পারছো? তার মানে f আর ল্যামডাটা কি ব্যস্তানুপাতিক। আচ্ছা f আর ল্যামডা যদি ব্যস্তানুপাতিক হয়, যার ক্ষেত্রে ল্যামডা বড় তার ক্ষেত্রে fটা কি হবে? ছোট হবে, তাই না? তো এক্ষেত্রে ল্যামডা বড় কার জন্য? 1 এর জন্য। তার মানে 1 এর জন্য fটা কি হবে? ছোট হবে। তার মানে f2টা হবে এক্ষেত্রে বড়। তাহলে f2 মাইনাস f1 ইকুয়াল 118। তাহলে তুমি এই যে উল্টাই ধরার সময় উল্টা ধরছো, এই যে এখানে যেভাবে উল্টা ধরছে তুমিও ধরার সময় উল্টাই ধরছো। এখানে 2λ2 ইকুয়াল 3λ1 ধরছে। বুঝতে পারছো? একটু চিন্তা করে ধরা লাগবে ব্যাপারগুলা, বুঝতে পারছো? তো এবার আসো, আমরা তো একটা ইকুয়েশন পাইছি, আমাকে কি বের করতে বলছে? এখানে কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তার মানে এই যে এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন কি জানি? f1 λ1 ইকুয়াল f2 λ2। আচ্ছা f1 λ1 এর ভ্যালু কত বলো তো? 3/2 λ2 ইকুয়াল f2 λ2। λ2 দুই পাশ থেকে বাদ, তাহলে 3f1 ইকুয়াল 2f2। তাহলে 3f1 এর ভ্যালু কত বসায় দাও। আচ্ছা f1 রাখো, 2f2 এর ভ্যালু কত? 118 প্লাস f1। তো এখান থেকে ক্যালকুলেশন করে f1টা বের করবা। f1 বের করলে আবার এখানে বসায় দিলে f2টা পেয়ে যাবা না?
আচ্ছা এবার চলো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। এটা কি কারো কি কনফিউশন আছে এই ম্যাথে? তুমি কি বুঝছো? আচ্ছা আমরা একটা জিনিস দেখছিলাম, সিম্পল হারমোনিক মোশনে, যে সরল সন্ধিতে স্পন্দন গতিতে তোমাদের কার কতটুকু মনে আছে আল্লাহ জানে। মনে না থাকলেও সমস্যা নাই, এখন একটু দেখো। এটা ধরো একটা তরঙ্গ, হ্যাঁ? তো এটার ক্ষেত্রে আমরা কি আঁকছিলাম বলো তো? মান বৃত্ত আঁকছিলাম, মনে আছে? মান বৃত্ত কিভাবে আঁকতাম? এই যে এই ম্যাক্সিমাম এখান থেকে একটা দাগ টানতাম, ম্যাক্সিমাম পয়েন্ট থেকে একটা দাগ টানতাম, মিনিমাম পয়েন্ট থেকে একটা দাগ টানতাম। এখন আসো, এই যে এখানে একটা যে সার্কেল আঁকা যায় না, এই যে এতটুকুতে ধরে ব্যাস ধরে, এটাকেই বলি হচ্ছে আমরা মানবৃত্ত। বুঝতে পারছো? এখন আমাকে বলো একটা জিনিস, এইখানে যে কোণাটা আছে, এই কোণাটার মধ্যে তুমি এই যে দশা কত? 0 ডিগ্রি না? দশা কিভাবে বের করে? এখান থেকে একটা সরল রেখা টানবে এটার বৃত্তের মধ্যে, তাহলে যেখানে ছেদ করবে ওইটাই কি ছিল? দশা। ধরো এই কোণাটার ক্ষেত্রে দশা বের করতে যাচ্ছ, তাহলে কিভাবে বের করবা? এই যে এখানে টানবা, তাহলে কি হচ্ছে? এই যে এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে কিনা বলো? এটাই কি ছিল বলো তো? দশা ছিল। তুমি বুঝছো? আচ্ছা এটা দশা ছিল। এখন আসো, তুমি ধরো এইখানে দশা বের করতে চাও, তাহলে এইখানে কি এই যে এইটা হবে দশা, এটা কত? 90 ডিগ্রি, তাই না? তো তুমি চাইলে সব পয়েন্টে দশা বের করতে পারো। আচ্ছা বলো তো, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে দশার পার্থক্যটা কত বলো তো? 90 ডিগ্রি না? দেখো একটু সবাই বোর্ডে তাকাও। এই যে এই পয়েন্টের জন্য আমি যদি দশা বের করতে চাই, এখানে অ্যাঙ্গেল টানলাম, এখানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? দাগ টানলাম, অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। এই পয়েন্টের জন্য আমি যদি দশা বের করতে চাই, এটা কত হবে বলো তো? 90 ডিগ্রি হবে কিনা বলো? বুঝতেছ? তার মানে আচ্ছা 90কে আমরা এইভাবে লিখতে পারি π/2। তার মানে এই দুইটা পয়েন্টের মধ্যে দশার পার্থক্য কত? π/2। আচ্ছা বলো তো, এই পয়েন্ট থেকে যখন আমরা টানবো, এই পয়েন্ট থেকে আমরা কিন্তু আসবো আলটিমেটলি এখানেই, তাই না? কিন্তু আমরা অলরেডি 360 ডিগ্রি ঘুরে ফেলছি। এখান থেকে এখানে যখন যাও, এটা ঘুরে আবার এখানে চলে আসে। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে দশা হচ্ছে 0, এই পয়েন্টের ক্ষেত্রে দশা কত? 2π। বুঝতে পারছো এটা? দেখো তোমার এই পয়েন্টে তো দশা 0, এটা তো বুঝছো। এখন তুমি যখন এই পয়েন্টের জন্য দশা বের করতে চাও, তখন আবার কি এখানেই আসা লাগবে। তো এখানে যদি আসো, তুমি এখান থেকে এখানে একটা চক্কর দিছো না, তার মানে এখান থেকেও একটা সার্কেল তুমি সম্পূর্ণ করে আসবা। তো একটা যদি সম্পূর্ণ সার্কেল সম্পূর্ণ করে এখানে আসো, তাহলে দশাটা কত হবে? 360 ডিগ্রি বা 2π। তুমি যদি আরেকটা সার্কেল নাও, ধরো এইটার জন্য তুমি দশা বের করতে চাও, তাহলে আবার এখানে আসা লাগবে। তবে এই ক্ষেত্রে তুমি কয়বার ঘুরছো? একবার, দুইবার। তাহলে এখান থেকে একবার, দুইবার ঘুরবা, তাহলে কত? 4π। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো এই পয়েন্টের দশা কত? 0 ডিগ্রি। আর এই পয়েন্টের দশা 2π। এইটা কি কারো বুঝতে সমস্যা আছে? তো আচ্ছা আমাকে বলো তো, এই দুইটা পয়েন্টের মধ্যে দশার পার্থক্য কত? দশা পার্থক্য ইকুয়াল কত পাচ্ছি? 2π। এখন বলো এই দুইটা পয়েন্টের মধ্যে পথের পার্থক্যটা কত? পথের পার্থক্য ল্যামডা না? এখানে তো তুমি 0 পজিশনে আসো, আর এখানে কত পজিশনে চলে গেছো? তুমি ল্যামডা দূরত্ব অতিক্রম করে ফেলছো। তার মানে পথ পার্থক্য কত? ল্যামডা। তাহলে এই দুইটা পজিশনের মধ্যে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা। কারো কি এই দুইটা জিনিস নিয়ে সমস্যা আছে? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, পথ পার্থক্য যখন ল্যামডা, দশা পার্থক্য তখন কত বলতো? 2π। তাহলে বলো পথ পার্থক্য যখন 1, দশা পার্থক্য কত? 2π/λ। তো তোমার পথ পার্থক্য যখন ΔX, তখন দশা পার্থক্য কত হবে বলো তো? 2π/λ ইন্টু ΔX। এটা কি লেখা যায়? পথ পার্থক্য ΔX হলে দশা পার্থক্য কত আসছে? 2π/λ ইন্টু ΔX। তো দশা পার্থক্যটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, ডেল্টা দিয়ে প্রকাশ করি। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি না যে ডেল্টা ইকুয়াল 2π/λ ইন্টু ΔX। কারো কি সমস্যা আছে? এটাই সমস্যা আছে? তাহলে এখানে আমরা একটু সাজায় লিখি, দেখো ΔX/λ ইকুয়াল
ডেল্টা বাই 2 পাই। এই সূত্রটা আমরা সেকেন্ড পেপারেও ইউজ করব। দেখো এখানে কি লিখলাম, দেখো এটাকে একটু সাজায় লিখছি, পথ পার্থক্যের নিচে ল্যামডাটা দিছি, দশা পার্থক্যের নিচে 2 পাইটাকে দিছি। তাহলে কি পথ পার্থক্য বাই ল্যামডা ইকুয়াল দশা পার্থক্য বাই 2 পাই, এভাবে মনে রাখবা আর কি। চিন্তা করো পথের সাথে ল্যামডার সম্পর্ক আর দশার সাথে পাই এর সম্পর্ক, ওকে ওইভাবে মনে রাখবা। পথ পার্থক্য বাই ল্যামডা ইকুয়াল দশা পার্থক্য বাই, হ্যাঁ, অ্যাঙ্গেলের সাথে কি পাই। কয়টা বাজে? হ্যাঁ, আচ্ছা আর একটা জিনিস দেখাই দিই, একটা ম্যাথ, আচ্ছা আজকে শেষ করে দিব, এইটা দেখাই। এটা কি বুঝছো সবাই? আচ্ছা এখান থেকে এখানের ইসের পার্থক্য, টাইমের পার্থক্য তো কত বলো তো? বড় হাতের টি না? তাহলে টি দিয়েও এটার একটা শর্ত আছে, ছোট হাতের টি বাই বড় হাতের টি, মানে পথ পার্থক্য বাই ল্যামডা ইকুয়াল দশা পার্থক্য বাই 2 পাই ইকুয়াল সময়ের পার্থক্য বাই পর্যায়কাল। এই হচ্ছে সূত্র। তো আজকে তোমাদের এইটুক পর্যন্তই থাক। এই চ্যাপ্টারে আমাদের আরো 3টা ক্লাস লাগবে শেষ করতে। নূর মোহাম্মদ এই চ্যাপ্টার আছে না তোমাদের সিলেবাসে? এক্সাম কবে তোমাদের? 8 তারিখ। ফিজিক্স কি শুরুতেই? আচ্ছা ঠিক আছে, আমি থিওরি শেষ করায় দিব না তোমাদেরকে। আচ্ছা নিয়ে যাও তো। হ্যাঁ হ্যাঁ।